বন্ধুরা সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় রাশিচক্রে গ্রহদের অবস্থান ফলাফল। আমরা রাশিফল দেখেছি, লগ্নফল দেখেছি, দিগ্গ্রহ যোগ ত্রিগ্রহ যোগ ফল দেখেছি। এবারে আমাদের জানতে হবে এই যে রাশিচক্রে গ্রহদের অবস্থানের ফলে কি কি ফললাভ করা যায়, এবং এটা যখন আমরা সামগ্রিক কুষ্টিতে সামগ্রিক বিচার লিখব সেই সময় এই ফলাদেশগুলো নোট করে নিয়ে, রাশিফলের ফলাদেশ নোট করে নিয়ে, লগ্নফলের ফলাদেশ নোট করে নিয়ে, দিগ্গ্রহ ত্রিগ্রহ যোগের ফলাফলটাও নোট করে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে একটা সামগ্রিক ফল লিখতে হবে কুষ্টিতে, তবে সেটা সঠিক হবে। এখন এই নবগ্রহের প্রথম গ্রহ হচ্ছেন রবি। এই রবিতে প্রত্যেক গ্রহের একটা দীপ্তাংশ থাকে, এটা আগে আমাদের জেনে নিতে হবে। প্রত্যেক গ্রহের একটা দীপ্তাংশ মানে আলোর ছটা থাকে। এখন রবির দীপ্তাংশের মধ্যে যদি কোনো গ্রহ আসে তাহলে সেটা কিন্তু অস্তগত গ্রহ হিসাবে পরিগণিত হবে, কিন্তু বুধ কিন্তু এর মধ্যে পড়বে না। বুধ কিন্তু রবির দীপ্তাংশে আসলে অস্তগত গ্রহ বলে আমরা ধরব না। এখন রবির এই যে দীপ্তাংশ, এই দীপ্তাংশ হচ্ছে কতটা, তারপরে দেখতে হবে রবির শত্রু মিত্র সম উচ্চস্থ নিচস্থ ত্রিকোণ। রবিকে যে আমরা বিচার করব এইগুলো দেখে নিয়ে তারপরে আমাদের বিচার করতে হবে যে রবি উচ্চস্থভাবে আছে না নিচস্থভাবে আছে, ত্রিকোণে আছে, স্বক্ষেত্রে আছে না মিত্রক্ষেত্রে আছে বা তুঙ্গ ক্ষেত্রে আছে। এইগুলো সবগুলো ধরে নিয়ে আমাদের বিচার করতে হবে। আরও দেখতে হবে যে রবি যদি শত্রু ক্ষেত্রে থাকে বা সমক্ষেত্রে থাকে সেটা কীরকম হবে। তা আমাদের আগে এটা জেনে নিতে হবে যে রবির দীপ্তাংশ হচ্ছে, আমরা জানলাম 15 অংশ পর্যন্ত। এই 15 অংশের মধ্যে বুধ ছাড়া রবির সঙ্গে যদি অন্য কোনো গ্রহ যুক্ত হয় তবে সে কিন্তু অস্তগত গ্রহ হিসাবে পরিগণিত হবে। এখন রবির উচ্চস্থান, রবি কোথায় উচ্চস্থ হয়? রবি উচ্চস্থ হয় মেষ। মেষের দশাংশ পর্যন্ত রবির উচ্চস্থান। এই মেষের সমসপ্তম হচ্ছে তুলা। এই তুলার দশাংশ পর্যন্ত আবার রবির নিচস্থান হবে, এটাই শাস্ত্রে বলা আছে। এবার মূল ত্রিকোণ হবে, রবির মূল ত্রিকোণ হচ্ছে, রবির স্বক্ষেত্র হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশির প্রথম যে 20 অংশ, হ্যাঁ, যে মান বসবে, রবির যে গ্রহ স্ফুর বসবে, তাতে যদি প্রথম 20 অংশ দেখা যায় যে সিংহ রাশির মধ্যে পড়েছে তাহলে সেটা হবে রবির মূল ত্রিকোণ। আর রবির শত্রু হচ্ছে শুক্র এবং শনি। যদি দেখা যায় রবি বৃষতে বসেছে কিংবা মকরে কুম্ভে বসেছে তাহলে সে কিন্তু শত্রু ক্ষেত্রে বসে আছে। আর রবির মিত্র হচ্ছে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি। চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছে রবির মিত্র। আর রবির সম হচ্ছে বুধ। বুধের দুটো ঘর, একটা হচ্ছে কন্যা আর একটা হচ্ছে মিথুন। এখানে থাকলে রবি সমক্ষেত্রে বসেছে। এগুলো আমাদের আগে জেনে নিতে হবে। এরপরে আমরা দেখব রবি কিরকম ফলাদেশ করে, কোথায় কোথায় থাকলে, কোন রাশিতে থাকলে ফলাদেশ করে। এখন রবিকে আমরা সকলেই জানি, রবি হচ্ছে আমাদের পিতৃকারক গ্রহ। রবি আমাদের কি করেন?
সৃজনী শক্তি দান করেন রবি। তিনি কি করেন? তিনি আমাদের পরিপুষ্টি দেন, সবলতা দেন। ব্যক্তি চরিত্রের অনেকখানি এই জন্মকালে রবির অবস্থানের উপরে নির্ভর করে। রবি কেমন স্থানে আছেন, কিভাবে আছেন, তার উপর নির্ভর করে আমাদের ব্যক্তি চরিত্রের প্রকাশ। আমাদের স্বাস্থ্য এবং আয়ু এই দুটোই কিন্তু রবির দান। আমরা আমাদের জীবনে প্রভুত্ব করব কিনা, কতটা মর্যাদা পাব, কতটা উচ্চস্থানে আমরা থাকব, এগুলো সবই কিন্তু রবির অবস্থানের উপরে নির্ভর করে। রবি যদি দুর্বল হয়, নিচস্থ হয়, কোনো ছকে যদি দেখা যায় জন্মছকে যে রবি নিচস্থ বা দুর্বল হয়ে অবস্থান করছেন, সেখানে কিন্তু আমাদের মাথা তুলে দাঁড়ানো খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। রবি হচ্ছে একদিকে সত্ত্বগুণ প্রধান, তার মধ্যে সত্ত্বগুণ ভর্তি, এবং তার মধ্যে আছে কি আর ক্ষাত্র তেজ, ক্ষত্রিয়ের তেজ, ক্ষাত্র তেজ বলে। ক্ষাত্র তেজ পরিপূর্ণ হচ্ছে এই রবি গ্রহ। রবির যদি অত্যন্ত নিকটবর্তী কোনো গ্রহ চলে আসে, পিছনের দিকে, রবির পিছনের দিকে 7.5 ডিগ্রি এবং সামনের দিকে 7.5 ডিগ্রি। এখন রবি আমরা দেখেছি রবির দীপ্তাংশ হচ্ছে 15 অংশ, 15 অংশ 7.5 7.5 করে, সামনের দিকে 7.5, পিছনের দিকে 7.5। এই মধ্যে যদি কোনো গ্রহ এসে যায় তবে সে নিষ্প্রভ হয়ে যায়, অস্তগত হয়ে যায়, মানে সেই গ্রহটা কোনো ফাংশন দিতে পারে না, নিষ্প্রভ হয়ে যায়, অস্তগত হয়ে যায়। এই যে গ্রহ আসবে তার কোনো শক্তি থাকে না যে কোনো শুভ ফল দেবে। অমাবস্যার নিকটবর্তী ক্ষীণচন্দ্র, অমাবস্যার কাছাকাছি যদি ক্ষীণচন্দ্র রবির কাছাকাছি চলে আসে, তাহলে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। চন্দ্র হচ্ছে মনের কারক, আমরা সকলেই জানি চন্দ্র হচ্ছে মনের কারক। সুতরাং যদি ক্ষীণচন্দ্র থাকে সেটা দুর্বলতারই একটা শুরু বোঝায়, সূচক বোঝায়, দুর্বলতার সূচক বোঝায়। কিন্তু যদি এই ক্ষীণচন্দ্র না হয়ে চন্দ্র যদি শুভ অবস্থায় থাকে এবং রবি দ্বারা পূর্ণ দৃষ্ট হয়, তাহলে সেই জাতক কি হয়? সত্ত্বগুণ প্রধান এবং তেজস্বী হয়ে থাকে। সত্ত্বগুণ প্রধান জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই হচ্ছে, তারা সত্ত্বগুণ প্রধান এবং তেজস্বী বা তেজস্বিনী হয়ে থাকে। লগ্নে যদি রবি থাকে, যদি কোনো জাতকের দেখা যায় লগ্নে রবি আছে, তাহলে সেই জাতক বা জাতিকার কি দেখা যায়? তার অল্প কেশ হয়, কেশের পরিমাণ থাকে অল্প, তার শরীর হয় কর্কশ, প্রকৃতি হয় অলস বা দীর্ঘসূত্রী, মানে কোনো কাজ তাড়াতাড়ি করতে পারে না, একটু সময় নিয়ে করে। এছাড়া কি দেখা যায়? সেই জাতক জাতিকা হয় ক্রোধী এবং তারা হয় শির এবং নেত্র রোগী। তারা কাউকে অন্যায়, যদি কেউ তার সামনে কেউ অন্যায় করে তাকে সে ক্ষমা করতে পারে না, ক্ষমা গুণহীন হয়। এইগুলো তাদের মধ্যে প্রকাশ হতে দেখা যায়। মেষ লগ্ন বা মেষ রাশি হচ্ছে রবির তুঙ্গক্ষেত্র। সুতরাং যদি মেষ লগ্ন বা মেষ রাশিতে রবি থাকে, তাহলে সে তেজস্বী এবং ধনবান হলেও তার কিন্তু নেত্ররোগ হবার আশঙ্কা থাকে। আর তুলা লগ্ন হচ্ছে, লগ্ন বা রাশি, তুলা রাশি বা লগ্ন হচ্ছে রবির, তুলা লগ্ন বা রাশি হচ্ছে রবির নিজ ক্ষেত্র। তুলা লগ্নে যদি রবি থাকে তাহলেও কিন্তু জাতক জাতিকার চক্ষুর বিশেষ ক্ষতি হতে পারে। আর সিংহ লগ্ন বা রাশি হচ্ছে
রবির মূল ত্রিকোণ। এখানেও থাকলে যে মনে করলাম আমরা মূল ত্রিকোণে আছে, তাহলে চোখের কোনো ডিস্টারবেন্স হবে না, কিন্তু সেখানেও দেখা যায় ডিস্টারবেন্স হয়। যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এবারে আমরা দেখব, যদি লগ্নের কথা বললাম, যদি লগ্নে থাকে মানে প্রথম স্থানে, লগ্নে বা প্রথম স্থানে, এখানে বিচারগুলো কিন্তু লগ্ন ধরে হবে। এরপরে আমরা দেখব যদি দ্বিতীয় থাকে, মানে রাশিচক্রে লগ্ন থেকে দ্বিতীয় ঘরে, লগ্ন হচ্ছে 1 নম্বর ঘর, দ্বিতীয়, এরপরে দেখব তারপরের ঘর হচ্ছে দ্বিতীয় ঘর। যে দ্বিতীয় ঘরে যদি রবি থাকে মানে ধনভাব, দ্বিতীয় মানে হচ্ছে ধনভাব, ধনভাব থেকে যদি ধনভাবে যদি রবি থাকে তাহলে কি হয়? প্রথমে আমাদের জানতে হবে এই লগ্ন থেকে আমরা কি কি বিচার পাই। লগ্ন থেকে আমরা পাই কি? শরীর, বর্ণ, আকৃতি, যশ, যোগ্যতা, স্বভাব এবং মস্তক, এই সম্বন্ধে আমরা লগ্ন থেকে আভাস পাই যে এগুলো আমাদের কেমন হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের ধন, সেখান থেকে আমরা কি পাই? ধন বা বাক, আমাদের বলার শক্তি। এই বাক শক্তি বা এখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাই আমরা সঞ্চয়, আমরা কতটা সঞ্চয় করতে পারবো, আমাদের কথা বলাটা কেমন হবে, থ্রোয়িংটা কেমন হবে, চক্ষু, আমাদের চোখ দুটো কেমন থাকবে, মুখটা কেমন থাকবে, মুখে কোনো রোগ হবে কিনা, আমাদের গলায় কোনো রোগ হবে কিনা, আমাদের আশ্রিত বর্গ কারা হবে, কেমন হবে, কুটুম্ব কেমন হবে, আমাদের খাদ্যাখাদ্য কেমন হবে, আমরা যদি ক্রয় বিক্রয় করতে যাই, ব্যবসা করতে যাই, তাহলে সেটা কেমন হবে। এই দ্বিতীয় স্থান থেকে এগুলো আমরা পেতে পারি। তৃতীয় স্থান থেকে আমরা কি পাবো? তৃতীয় স্থান থেকে আমরা পাবো আমাদের ভ্রাতা ভগ্নী সম্বন্ধে, আমাদের ভ্রাতা কেমন হবে, ভগ্নী কেমন হবে, মানে ভগ্নী, ভ্রাতা ভগ্নী মানে আমাদের অনুজ, আমাদের পরের সেকেন্ড ব্রাদার। হ্যাঁ, ভ্রাতা ভগ্নী কেমন হবে, অনুজ কেমন হবে, আমাদের পরাক্রম কেমন হবে, আমাদের সাহস কীরকম থাকবে, আমাদের কণ্ঠ কেমন থাকবে, আমাদের দাসদাসী কেমন হবে, বা আমরা কীরকম পোশাক আশাক পরব, পোশাক আশাক সাজগোজ কেমন আমাদের হবে। চতুর্থ স্থান থেকে আমরা কি পাবো? চতুর্থ স্থান হচ্ছে আমাদের বন্ধুস্থান, বিদ্যাস্থান বা মাতৃস্থান, গৃহসুখের স্থান। এই সম্বন্ধে আমরা চতুর্থ স্থান থেকে বিচার করতে পারব। বন্ধু, মাতা, গৃহসুখ, বক্ষ, আমাদের বক্ষ সম্বন্ধে জানতে পারবো, আমাদের যানবাহন হবে কিনা সেই সম্বন্ধে জানতে পারবো, আমাদের পিতৃবৃত্ত কেমন থাকবে সেটা জানতে পারবো, আমরা মাতৃসুখ পাবো কিনা সেটা জানতে পারবো, আমাদের মনোবৃত্তি কেমন হবে সেটা জানতে পারবো, আমাদের হৃৎপিণ্ড, রক্ত সঞ্চালন এগুলো কেমন হবে সেগুলো আমরা এই চতুর্থ স্থান থেকে জানতে পারবো। পঞ্চম স্থান থেকে আমরা কি জানতে পারবো? পঞ্চম স্থান থেকে আমরা জানতে পারবো আমাদের সন্তান হবে কি হবে না, অপত্য স্নেহ থাকবে কি থাকবে না, সন্তান বা অপত্য এই পুত্র স্থান থেকে জানতে পারবো। আর কি জানতে পারি আমরা এখান থেকে? বুদ্ধি, আমাদের বুদ্ধিটা কেমন হবে, আমাদের ভক্তি কেমন থাকবে, আমাদের মতিগতি কেমন থাকবে, আমাদের বিদ্যা কেমন হবে। চতুর্থ স্থান থেকে যেমন বিদ্যা ভাব পাওয়া যায়, পঞ্চম স্থান থেকেও তেমনি বিদ্যা ভাব পাওয়া যায়। সুতরাং এই পঞ্চম স্থান থেকে আমাদের বিদ্যাভাবও পাওয়া যাবে। মন্ত্রণা শক্তি আমাদের কেমন হবে, কাউকে যদি পরামর্শ দিতে হয় সেটা কেমন পরামর্শ আমরা দিতে পারবো, এই সম্বন্ধে আমরা জানতে পারি। আমাদের রচনা শক্তি কেমন হবে, আমরা যদি সাহিত্যিক হই, কবি হই, তাহলে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করতে পারবো। আমাদের রচনা শক্তি না থাকলে তো এগুলো হওয়া যাবে না। তা সুতরাং আমাদের রচনা শক্তি কেমন হবে, আমাদের হৃদয় কেমন হবে, আমাদের প্রণয় কেমন হবে, প্রেম কেমন হবে, উদর কেমন থাকবে, আমাদের আন্তরিক ব্যাপার কেমন থাকবে, এইগুলো সম্বন্ধে আমরা পঞ্চম স্থান থেকে জানতে পারবো। ষষ্ঠ স্থান থেকে আমরা কি জানতে পারবো? আমাদের রিপু, আমাদের শত্রু, আমাদের রোগ, আমাদের মামাবাড়ির জায়গাটাও এই ষষ্ঠ স্থান থেকে জানা যায়।
আমাদের ক্ষত কেমন হবে, ব্রণাদি কেমন হবে। ব্রণাদি বলতে আমরা টিউমার যেটাকে বলি, হ্যাঁ, ছোট ছোট ব্রণ হয়, মুখে টুকে হয়, সেগুলো কেমন হবে, এগুলো সম্বন্ধে জানতে পারবো। আমাদের কোটিদেশ কেমন থাকবে, আমাদের বিমাতা থাকবে কিনা, এগুলো সম্বন্ধে আমরা এই ষষ্ঠ স্থান থেকে জানতে পারবো। সপ্তম স্থান থেকে আমরা কি জানতে পারবো? সপ্তম স্থান থেকে আমরা জানতে পারবো পতি বা পত্নী সম্পর্কে জানতে পারবো, স্ত্রী বা পতি সম্বন্ধে জানতে পারবো, আমাদের স্বামী সম্বন্ধে জানতে পারবো, মেয়েদের পক্ষে স্বামী। আর আমাদের অংশীদারি কেমন হবে, যদি আমরা পার্টনারশিপে ব্যবসা করি সেটা কেমন যাবে, এই সপ্তম স্থান থেকে আমরা জানতে পারবো। আমরা ব্যবসা করলে, ব্যবসা বাণিজ্য করলে সেটা কেমন হবে সেটা আমরা জানতে পারবো। আমরা যদি যাতায়াত করব, গমনাগমন করব, ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মস্থলে হোক, সেটা আমাদের কেমন থাকবে এটা আমরা জানতে পারবো। আমরা আনন্দ কেমন পাবো, সুখ কেমন পাবো, কামবৃত্তি কেমন থাকবে। আর সর্বশেষ হচ্ছে আমাদের মূত্রাশয় সম্বন্ধে, সেখানে কোনো রোগ টোগ থাকবে কিনা, এইগুলো আমাদের জানা যাবে, আমরা জানতে পারবো এই সপ্তম স্থান থেকে। অষ্টম স্থান থেকে আমরা কি জানতে পারবো? অষ্টম মানে হচ্ছে নিধন, মৃত্যু। আমাদের অষ্টম স্থানকে আমরা বলি নিধন বা মৃত্যু, কিন্তু সেখান থেকে আমরা জানতে পারবো কি আয়, আমাদের আয় কেমন হবে, মানে আমরা কতটা সঙ্গে নিয়ে যেতে পারবো, আমরা কতটা আয় করতে পারবো। আয় হচ্ছে সুনাম আয়, দুর্নাম আয় বা টাকা পয়সা যেটা আয়, সেটা তো আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমাদের সুনাম দুর্নাম আমাদের সঙ্গে যাবে, আমাদের সুকর্ম দুষ্কর্ম আমাদের সঙ্গে যায়। সুতরাং এই আয় ভাব আমরা জানতে পারবো অষ্টম স্থান থেকে। মরণের হেতু, মরণের কারণ কি, এই সম্বন্ধে আমরা জানতে পারবো। কোথায় আমাদের মৃত্যু হবে, ঘরে হবে না বাইরে হবে, ইত্যাদি সম্বন্ধে আমরা জানতে পারবো। আর কি জানতে পারবো? আমাদের গুহ্য স্থান, সেখানে কোনো রোগ ভোগ হবে কি না, হ্যাঁ, কীরকম থাকবে জায়গাটা, এই সম্বন্ধে আমরা জানতে পারবো। আমরা কার্যক্ষেত্রে জয় পরাজয় হবে কি না, কীভাবে হবে, কতটা হবে, এই সম্বন্ধেও আমরা অষ্টম স্থান থেকে জানতে পারবো। আমরা কীরকম সুখ পাবো, দুঃখ পাবো, সেই সম্বন্ধে জানতে পারবো। আমাদের মৃত ব্যক্তির ধন সম্পত্তি প্রাপ্তি হবে কিনা, এই সম্বন্ধেও আমরা অষ্টম স্থান থেকে জানতে পারবো। বা উত্তরাধিকার সূত্রে আমরা কোনো ধন সম্পদ লাভ করব কিনা, এই সম্বন্ধেও আমরা অষ্টম স্থান থেকে জানতে পারবো। আমাদের অপবাদ জুটবে কিনা, কাজ করলাম না, কোনো নোংরা কাজ করলাম না, অথচ আমাদের অপবাদ জুটে গেল, আমি নোংরা কাজ করেছি, এইটা আমাদের আসবে কিনা, এই সম্বন্ধেও আমরা জানতে পারবো। আমরা মানসিক কষ্ট কতটা পাবো, এই সম্বন্ধেও আমরা জানতে পারবো। আমাদের ধর্ম কি হবে, পরলৌকিক চিন্তা কেমন হবে, হ্যাঁ, এইগুলো আমরা এই অষ্টম স্থান থেকে জানতে পারবো। নবম হচ্ছে ধর্ম বা ভাগ্য। এখান থেকে আমরা ভাগ্যোদয় কেমন হবে, আমাদের গুরু কেমন হবে, আমার ধর্ম কি হবে, আমার পৌত্রাদি কেমন হবে, নাতিপুতি সম্বন্ধে, আমার পিতা। নবম হচ্ছে পিতা, ধর্ম। তো সুতরাং পিতার সম্বন্ধে আমরা জানতে পারবো। আমাদের জীবনে ধর্মানুষ্ঠান আমরা কিভাবে করব, কেমন করব, এই সম্বন্ধে আমরা জানতে পারবো। আর জানতে পারবো হচ্ছে আমাদের কনিষ্ঠ ভ্রাতা, আমার যে অনুজ থাকবে তার সেই ভ্রাতার পত্নী বিষয়ে জানতে পারবো। আর আমার উরুদেশ সম্বন্ধে আমি জানতে পারবো। দশম স্থান হচ্ছে আমাদের কর্মস্থান। এই কর্মস্থান থেকে আমার জীবিকা কেমন হবে বা আমার কর্ম কি হবে, আমার পদমর্যাদা কেমন হবে, আমার কোন রাজ্যে বাইরে কাজ করব না আমি যেখানে আছি সেখানেই কাজ করব, সেই রাজ্যে কাজ করব, এই সম্বন্ধে আমরা জানতে পারবো। আমি মান সম্মান পাবো কিনা, আমার যশ হবে কিনা, এই সম্বন্ধে জানতে পারবো। আমার কর্মটা প্রবাসে হবে কিনা বা স্বদেশে হবে, সেই সম্বন্ধে আমরা জানতে পারবো। আমার পিতা কেমন হবেন, পিতার স্বাস্থ্য শরীর কেমন থাকবে, এই সম্বন্ধে জানতে পারবো। আমার কীর্তি কেমন ছড়াবে, কীর্তিমান আমি হব কিনা, সেই সম্বন্ধে জানতে পারবো। আর হচ্ছে আমার হাঁটু কেমন থাকবে, এই সম্বন্ধে আমি জানতে পারবো। এরপরে হচ্ছে আমার একাদশ স্থান। একাদশ স্থান হচ্ছে আমার আয় স্থান। তা আয় স্থানে আমরা দেখব আমার কতটা লাভ হচ্ছে, সে ব্যবসায় লাভ হতে পারে বা আয় করে চাকরি করেও কতটা লাভ হচ্ছে, সেটা আমরা জানতে পারবো। আমার ধনার্জন কেমন হবে, আমার সিদ্ধি কেমন হবে, আমার বাহনাদি কেমন হবে, আমার জ্যেষ্ঠ ভ্রাতা সে কেমন, এই সম্বন্ধে এই একাদশ স্থান থেকে
আমরা আমাদের জ্যেষ্ঠ ভ্রাতার সম্বন্ধেও জানতে পারবো। আমার কন্যা কেমন হবে, আমার জামাতা কেমন হবে, আমার পুত্রবধূ কেমন হবে, আমার জঙ্ঘাদেশ কেমন থাকবে, এই একাদশ স্থান থেকে এর বিচারগুলো করা যায়, এগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। এরপর হচ্ছে দ্বাদশ স্থান। দ্বাদশ স্থান থেকে আমরা কি জানতে পারি? দ্বাদশ হচ্ছে ব্যয় স্থান। তো ব্যয় স্থান হচ্ছে আমার অর্থাৎ ব্যয় কেমন হবে, আমার ভ্রমণ হবে কিনা, বিশেষ করে দূর দেশে ভ্রমণ হবে কিনা, বিদেশ ভ্রমণ হবে কিনা, আমি শুয়ে অনেকে সুখ পায় না, মনে হয় পিঠে নিচে কিছু ফুটছে, এপাশ ওপাশ করে, তাই সেই শয়ন সুখ আমার হবে কিনা, এই দ্বাদশ স্থান থেকে আমার জানতে পারবে। রাজদণ্ড মানে আমার কারাবাস হবে কিনা, জেল হাজত হবে কিনা, এই দ্বাদশ স্থান থেকে আমরা জানতে পারি। আর কি জানতে পারি? আর আমার কতটা ক্ষতি হবে, জীবনে কতটা ক্ষতি হবে, আমি দান করতে পারবো কিনা, দান ধ্যান করতে পারবো কিনা, আর হচ্ছে আমার পদযুগল কেমন থাকবে, সেখানে কোনো ডিস্টারবেন্স আসবে কিনা, এই দ্বাদশ স্থান থেকে আমার জানতে পারবো। এখন সেগুলো কি হয়, সেগুলো কিভাবে জানতে পারবো? ধরুন আমরা যে রাশি, এই যে আমরা রবি নিয়ে বিচার করছি, রবি আমরা দেখলাম লগ্নে থাকলে কি হয়, তাদের সেই জাতকের অল্প কেশ থাকে, কর্কশ শরীর হয়, প্রকৃতি অলস হয়, দীর্ঘসূত্রী হয়, ক্রোধী হয়, শির এবং নেত্ররোগী হয়। এখন যদি দেখা যায় যে এই যে জাতকের রবি লগ্নে আছে, যদি কারো সিংহ লগ্ন হয়, সিংহ লগ্ন হচ্ছে রবির ত্রিকোণ স্থান, তার আনন্দজনক স্থান, এখানে কিন্তু এই ফলগুলো হবে না, সেখানে কিন্তু সে শুভ ফল পাবে, শুভ ফল লাভ করবে, ত্রিকোণ ফলে শুভ ফল লাভ করে। কিছু কিছু ফল হয়তো এখান থেকে পেল, কিন্তু তার শুভ ফলই বেশি লাভ করবে। তখন অনেকেই বলবে লগ্নে তো এরকম লেখা আছে, শাস্ত্রে তো এরকম লেখা আছে, আমার তো এরকম হয়নি, এটা কন্ট্রাডিকশন হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব, সুতরাং যদি সেই গ্রহ শুভভাবে অবস্থান করে, শুভভাবে থাকে, তার ফলগুলো কিন্তু শুভ হয়, কিন্তু সবার তো সেটা থাকে না। এটা হচ্ছে ইলাবোরেটলি বলা হয়েছে কেমন ফল দিতে পারে। এরপরে আমরা লগ্ন থেকে দ্বিতীয় স্থান, এটা কিন্তু লগ্ন ধরে বিচার হচ্ছে, রাশি ধরে বিচার হবে না। যদি লগ্ন থেকে দ্বিতীয় আমার রবি থাকে, তাহলে কি ফল দেবে? তো সেই রবি যদি বিশেষ বলবান হয়, শুভ ক্ষেত্রে থাকে, উচ্চস্থানে থাকে, বা ত্রিকোণে থাকে, মিত্র ঘরে থাকে, তাহলে সেই জাতক, যার রবি দ্বিতীয় ক্ষেত্রে যদি বলবান হয়ে অবস্থান করে, সেই জাতক বা জাতিকা বিশেষ ভাগ্যবান বা ভাগ্যবতী হবে। আর যদি দুর্বল হলে তার ধন, বাহন, পুত্র এবং বুদ্ধি বিষয়ে শুভ হবে না। যদি রবি দুর্বলভাবে অবস্থান করে, তার বন্ধু বান্ধবদের সঙ্গে কলহ হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে তার স্ত্রীর কারণে কলহ হওয়ার সম্ভাবনা থাকবে, তার ভিতরে দম্ভ প্রকাশ হবে, বৃথা দম্ভ আসবে, এবং এর ফলে সেই জাতকে বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই দ্বিতীয় স্থানে যদি এই অশুভভাবে রবি অবস্থান করে, তাহলে দেখা যায় যে এই রবি পরগৃহে বাস করে, নিজের গৃহ হয় না, পরগৃহে তাকে সেই জাতককে বাস করে, মানে সে ভাড়া থাকলো, বা কোনো কারণে অন্য জায়গায় গিয়ে কোনো রকমে থাকলো, এরকম একটা ব্যাপার দেখা যায়। যদি লগ্ন থেকে তৃতীয় রবি থাকে, এবং তাহলে বলছে কি, সেই শাস্ত্র বলছে সেই জাতক বা জাতিকা তেজস্বী হয়, পরাক্রমশালী বা পরাক্রমশালিনী হয়ে থাকে, তারা রাজমর্যাদা যুক্ত হয়ে থাকে, মানে তাদের সরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে, সেই প্রতিষ্ঠানে কোনো উচ্চ পদে বসার সম্ভাবনা থাকে যদি রবি শুভভাবে তৃতীয় অবস্থান করে। এবং কি বলছে, সে সুখী হয় এবং প্রিয়ঙ্গদ হয়ে থাকে, সে সুখী হয় এবং প্রিয়ঙ্গদ হয়ে থাকে। ধন বাহনে তার প্রচুর ধনলাভ হয়, বাহন লাভ হয়, এবং সেই ধন বাহনের জন্য সে সুখী হয়ে থাকে এবং খুব সুন্দর কথা বলে, প্রিয়ঙ্গদ হয়ে থাকে। কিন্তু তার ভাতৃ বিষয়ে তৃতীয় যদি রবি অবস্থান করে, তার ভাতৃ বিষয়ে কিন্তু সুখ লাভ হয় না, এ সম্ভাবনা থাকে না।
এবার চতুর্থ, তো চতুর্থ স্থান আমরা দেখেছি মাতৃস্থান, সুখের স্থান, গৃহ সুখের স্থান। সেখানে যদি রবি থাকে তাহলে কিন্তু আমাদের ধন, বন্ধু, গৃহ বা বাহনে সুখ হবে না চতুর্থ স্থানে। পিতৃবৃত্ত তার ভোগে লাগে না, সে তুঙ্গ স্থানে থাকুক, ত্রিকোণে থাকুক, শুভক্ষেত্রে থাকুক, যেখানেই থাকুক, এই চতুর্থ যদি লগ্ন থেকে চতুর্থ স্থানে রবির অবস্থান হয় তাহলে কিন্তু এই ধন, বন্ধু, গৃহ, বাহনে তার সেই জাতকের সুখ হবে না। আর পিতৃবৃত্ত তার ভোগে লাগে না, পিতৃ সম্পত্তি সে পাবে না, কোনো কারণে সেটা তার হাতছাড়া হবে। আর রবি যদি শুভ হয় তাহলে কি হয়, সেই জাতক কান্তিমান এবং সুখী হবে, সে নিজে কান্তিমান হবে, নিজে সুখী হবে, তার উপার্জনে সে সুখী হবে, এটা বোঝা যায়। পঞ্চম স্থান মানে হচ্ছে পুত্রস্থান। এই পুত্রস্থানে যদি রবি অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার কুশাগ্র বুদ্ধি, মানে খুব তীক্ষ্ণ বুদ্ধি হয়ে থাকে, মন্ত্র বা মন্ত্রণা বিশারদ হয়ে থাকে। মন্ত্র বলেছে কেন, মন্ত্র মানে সে তন্ত্র মতে বিভিন্ন মন্ত্রতন্ত্র আছে, সেই মন্ত্র বিশারদ হয়ে মন্ত্র সম্বন্ধে তার প্রচুর জ্ঞান থাকবে এবং সে খুব সুন্দর পরামর্শ দিতে পারবে এবং সঠিক পরামর্শ দিতে পারবে, সেই জন্য তাকে বলেছে মন্ত্রণা বিশারদ হতে পারবে। সাধারণত তাকে এই যাদের নাকি এই পঞ্চমে রবি থাকে তাদের সাধারণত দেখা যায় কি তার জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুজনিত সন্তাপ ভোগ করতে হবে। তাকে জ্যেষ্ঠ ক্ষেত্রে মৃত্যুজনিত সন্তাপ ভোগ করতে হবে, সেরকম সম্ভাবনা থাকে। আর যদি রবি পঞ্চমী স্বক্ষেত্রে থাকে তো জ্যেষ্ঠ পুত্রের মৃত্যু হলে অন্যান্য সন্তানের আর মৃত্যু হবে না, হানি হবে না। রবি কিন্তু পুত্রস্থানে ভালো ফল দেয় না, এবং যদি কোনো জাতকের পঞ্চম স্থানে রবি থাকে তাহলে দেখা যায় কি তার পত্নীর গর্ভস্থ সন্তানগুলো নষ্ট হয়ে যায়। আর পঞ্চমস্থ রবি কোনো জাতক জাতিকাকে প্রতারণা কুশল এবং দেখা যায় দ্রব্য সঞ্চয়ী করতে পারে। তার কুক্ষি বা এবং আন্ত্রিক রোগেরও সম্ভাবনা, পেটে ব্যথা, আন্ত্রিক রোগ, এইসব হবার সম্ভাবনা থাকে। সুতরাং এই সম্বন্ধে যাদের পঞ্চমে রবি আছে তারা অবশ্যই সাবধান হবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটা, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন, লাইক কমেন্ট করবেন। যারা শিখছেন তারা অবশ্যই এগুলোকে নোট করে নেবেন, আপনাদেরই সুবিধা হবে। আমি এখানে শেখাচ্ছি, আপনারা সকলেই জানেন, একটু একটু করে আমি দিয়ে যাচ্ছি। তা এই যে আমি গ্রহদের অবস্থান দিচ্ছি এগুলো আপনারা নোট করে নেবেন। আরও আছে এরপরে যেগুলো কুষ্টি লিখতে গেলে প্রয়োজনীয় হয়, অন্যান্য বিচারেও প্রয়োজন হয়, আপনারা সেইভাবে নোট করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এবারে আমরা দেখব কি, আমরা পঞ্চম স্থান দেখলাম। সুতরাং পঞ্চম স্থানে যদি রবি থাকে সেই সব জাতকে, যেসব জাতকের আছে তাদের কিন্তু সন্তান লাভেরও বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। এবার ষষ্ঠ মানে হচ্ছে আমাদের রিপুস্থান। আমরা দেখেছি ষষ্ঠ স্থান থেকে কি কি বিচার করতে হয়, একটু আগে বললাম আমি। সুতরাং ষষ্ঠে যদি রবি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কি হয়, শত্রু জয়ী হয়, শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না, সে তেজস্বী হয়, শাস্ত্রজ্ঞ হয় এবং রাজমান্য হওয়ারও সম্ভাবনা তার থাকে। কিন্তু এই যে ষষ্ঠ স্থানের রবি, এই রবি মাতৃকুল মানে তার মামাবাড়ির দিকে, মাতৃকুল বা মাতুল বংশের পক্ষে অনিষ্টকর, মাতুল বংশের ভালো হয় না। আর কি হয়, এই ষষ্ঠে রবি যদি জাতক দূর দেশে বেড়াতে যায় সেখানে তার বিপদ বা বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকে। আর কি থাকে, রাজদণ্ড মানে জেল, হাজত, কারাবাস, কোর্ট কাছারি, এই যে রাজদণ্ড এগুলো এবং শত্রুতা, এই দুটোর ভয়
সেই যার ষষ্ঠে রবি থাকে, যদি সে শত্রুজয়ী হবে, কিন্তু তার এই শত্রু ভয় থেকে যায়, রাজদণ্ড হতে পারে, সেই সম্ভাবনা তার থাকে। সুতরাং তাকে সাবধানে থাকতে হয়। এরপরে আমরা দেখব সপ্তম স্থান। যদি সপ্তম স্থানে রবির অবস্থান হয়, তাহলে যদি জায়াভাব বা প্রতিভাব, যেসব জাতক জাতিকার সপ্তমে রবি আছে, তাহলে দেখা যায় যে সেই জাতক বা জাতিকার স্বাস্থ্য ভালো যায় না, তার মনও ক্ষুব্ধ থাকে সর্বদাই, এবং সামান্য কারণেই তার উৎকণ্ঠা ভোগায়, কি হবে, হ্যাঁ হবে কি হবে না, এরকম একটা উৎকণ্ঠা সে ভোগ করে। জাতক হলে তার স্ত্রী ক্লেশপ্রাপ্ত হয়, আর জাতিকা হলে তার স্বামী ক্লেশপ্রাপ্ত হয়। অর্থাৎ দেখা যায় যে কোনো কারণেই হোক, জাতকের স্ত্রী অথবা জাতিকার স্বামী সুখী হতে পারে না, সুখী হয় না। এরপরে আমরা দেখব লগ্ন থেকে অষ্টম স্থানে যদি রবির অবস্থান হয়, তাহলে কি ফললাভ হয়। অষ্টম স্থান হচ্ছে নিধন স্থান, আগেই বলেছি। তো এই অষ্টম স্থানে যদি নিধনভাবে যদি রবি অবস্থান করে থাকে, তাহলে যেসব জাতক জাতিকা থাকবে তারা হবে উগ্র স্বভাব বিশিষ্ট, তারা হবে চতুর, তারা হবে ধূর্ত প্রকৃতির, তারা হবে দুশ্চরিত্র, কুকর্মা, ধর্মনাশকারী। এইসব ফললাভ শাস্ত্র বলছে অষ্টমে যদি রবি থাকে, তাহলে এইসব ফললাভ হওয়ার সম্ভাবনা আছে। এবং যে সমস্ত জাতকের অষ্টমভাবে রবির অবস্থান আছে, তারা মন্দ নারীতে আসক্ত হয়, সেরকম একটা সম্ভাবনা আছে। তারা ধর্মাধর্মহীন হয়ে থাকে, সেরকম একটা সম্ভাবনা থাকে। এবং আরও দেখা যায় যে চৌর্যহেতু মানে চুরির কারণে তার ধন নাশ হওয়ারও সম্ভাবনা আছে। তাদের চরিত্রহীনতা এবং ইন্দ্রিয়াসক্তির জন্য তাদের গুহ্যরোগ হওয়ারও সম্ভাবনা থাকে, যেহেতু অষ্টম হচ্ছে গুহ্য স্থান। সুতরাং যদি অষ্টম স্থানে এই রবির অবস্থান হয়, এই সমস্ত অশুভ ফল লাভ করার তাদের সম্ভাবনা থাকে। এবার নবম হচ্ছে ধর্ম, ভাগ্য, পিতা। হ্যাঁ, এইখানে যদি রবির অবস্থান হয়, তাহলে কি ফল লাভ হয়। নবম স্থানে যদি রবির অবস্থান হয়, তাহলে সেই জাতক বা জাতিকা পরদ্রোহী হয়ে থাকে, কাউকে অন্যকে সহ্য করতে পারে না, পরদ্রোহী হয়ে থাকে। তার চিত্ত হয় উদ্বিগ্ন, সর্বদাই সে একটা উদ্বিগ্ন হয়ে থাকে, উদ্বিগ্নতা তাকে ভোগ করে। আর কি হয়, সে বিড়ম্বিত ভাগ্য হয়, মানে তার ভাগ্য তার সঙ্গ দেয় না, বিড়ম্বিত ভাগ্য। হ্যাঁ, রবি যদি নিচস্থ হয়ে তুলায় নবমে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার পুণ্য ক্ষয় হয়, আর কি করে, ধননাশ করে। পুণ্যক্ষয় এবং ধননাশ যদি নবমে ভাগ্যস্থানে রবির অবস্থান হয়, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। যদি রবি যদি দেখা যায় তুঙ্গ হয়ে অথবা ত্রিকোণগত হয়ে কিংবা স্বক্ষেত্রগত হয়ে নবমে থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা পুণ্যশীল বা পুণ্যশীলা হয়ে থাকেন, সুকর্মা হয়ে থাকেন, তার ধনভাগ্য ভালো হয় এবং তার পুত্রভাগ্য ভালো হয়, সেখানে সে সুখী হয়, যদি নাকি শুভভাবে রবি নবমে অবস্থান করেন। সেই কারণে আমাদের এই শত্রু মিত্র সম, উচ্চস্থ নিচস্থ ত্রিকোণ, এইগুলো আগে আমাদের ঠিক করে নিতে হয়। রবি কিভাবে অবস্থান করছেন, তার অবস্থানটা কি, রবি যে আমার ছকে বসেছেন, যেখানে আছেন, সেই জায়গাটা কি শুভ কিনা আগে দেখে, গ্রহাদেশ দেখে, গ্রহ অবস্থান দেখে, তাহলে আমার ফলাদেশ করতে হবে। সে আমি গোচরের ফল বলি, মাসিক ফল বলি, সাপ্তাহিক ফল বলি, যাই বলি না কেন, আমাকে আগে রবির অবস্থানটা দেখে নিতে হবে। আমার জন্মছকে রবি কেমনভাবে অবস্থান আছে, তাহলে আমার সঙ্গে মিলবে, নাহলে কিন্তু মিলবে না। এরপরে আমরা দেখব দশম, মানে আমাদের কর্ম। যদি কর্মস্থানে এই রবি বলবান হয়ে অবস্থান করেন,
যে জাতকের করবে রবি বলবান হয়ে অবস্থান, সে হবে রাজমান্য, মর্যাদা বিশিষ্ট, কার্যসিদ্ধিতে দক্ষ হবে, সে হবে ধনবান, দানশীল এবং বিশিষ্ট কর্মা। মানে সে ভালো কাজ করবে, কাজে সে দক্ষ হবে, বিশিষ্ট কর্মা হবে। অবশ্য দেখা যায় যাদের নাকি এই দশমে রবি অবস্থান করে তাদের কিন্তু স্বজন বিচ্ছেদের একটা সম্ভাবনা থাকে। আর কি হয়, শেষ জীবনে জাতক জাতিকা রোগ পীড়িত হতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। রবি যদি দশমে নিচস্থ হয় তাহলে দেখা যায় সেই জাতকের কর্মে ব্যাঘাত সৃষ্টি হয় এবং জাতক জাতিকার কর্মে ব্যাঘাত সৃষ্টি হয় এবং শত্রু বৃদ্ধি হয়ে থাকে। এবারে একাদশ মানে আয় স্থান, সে কতটা আয় করতে পারবে সেটা ইন্ডিকেট করে। একাদশ স্থানে যদি রবি অবস্থান করে তাহলে কি ফললাভ হবে? একাদশ স্থানে যদি রবি অবস্থান করে, যদি রবি বলবান হয়, শুভ হয়, মানে উচ্চস্থ, স্বক্ষেত্র, ত্রিকোণ, মিত্রঘর যদি এইভাবে অবস্থান করে, শুভভাবে অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা রাজ সম্মানী হয়ে থাকেন, রাজ সম্মান তিনি পেয়ে থাকেন। তিনি হন মর্যাদাশীল, ভোগী, ধনভোগী, আর কি হন, তিনি জ্ঞাতি প্রিয় হন, জ্ঞাতিদের মধ্যে তিনি প্রধান হন, জ্ঞাতিরা সবাই তাকে ভালোবাসে, জ্ঞাতি প্রিয় হয়ে থাকেন। কিংবা দেখা যায়, এছাড়া কি দেখা যায় যে কোনোভাবে সেই জাতক পুত্র অথবা পুত্রবধূর দ্বারা আঘাত পেয়ে থাকেন, সন্তাপ পেয়ে থাকেন, যার একাদশে বা লাভ স্থানে এই রবি অবস্থান করে। এবার দ্বাদশ, দ্বাদশ হচ্ছে ব্যয়ভাব। ব্যয়ভাবে যদি রবি অবস্থান করে, ব্যয়ভাবে যদি রবি অবস্থান করে তাহলে দেখা যায় যেসব জাতক জাতিকার করে তারা চক্ষু পীড়ায় কষ্ট পায়, সেই সম্ভাবনা থাকে। আর বিবাদকালীন অবস্থায় যদি সে শত্রু জয় করে তাহলেও কিন্তু সেই ব্যক্তি বা জাতক জাতিকা সুখী হতে পারে না। আর সে পিতৃব্য বিরোধী হয়ে থাকে, পিতৃব্য বিরোধী হয়, পিতার বিরোধী হয়, ঠাকুরদার বিরোধী হয়, পিতৃব্যদের বিরোধী হয়ে থাকে। আর পিতার কোনো বিষয়, কোনো কারণে, কোনো বিষয়ে সে অসুখী হওয়ার সম্ভাবনা তার থাকে। এইসব জাতক জাতিকা যাদের দ্বাদশে ব্যয়স্থানে রবি অবস্থান করে তারা তাদের নিজের বুদ্ধির দোষে নিজের ক্ষতি করে বসে, ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই জন্মকুণ্ডলী বিচারে আমাদের এই দ্বাদশ ভাব পর্যন্ত হয়ে গেল রবির অবস্থান। তাই সুতরাং জন্মকুণ্ডলী বিচারে কিন্তু আমাদের রবির উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। অন্যান্য সব গ্রহকে দেব, কিন্তু রবি যেহেতু পিতৃকারক গ্রহ, পুষ্টিকারক গ্রহ, সুতরাং এই রবির উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে বিচার করতে হবে আমাদের। রবির অবস্থান অনুযায়ী কিন্তু যে কোনো জাতক জাতিকার স্বভাব, যোগ্যতা, সহজাত প্রবণতার কীরকম আছে এগুলো কিন্তু নির্ণয় করা সহজ হয়ে যায়। রবির উপরে যদি আমরা বিচার করি সেই অনুযায়ী কিন্তু নির্ণয় করা যায়। আর রবির বিরুদ্ধ গ্রহ হচ্ছে আমরা জানি শনি এবং রাহু, রবির বিরুদ্ধ গ্রহ। এই দুই গ্রহের দ্বারা, শনির দ্বারা অথবা রাহুর দ্বারা যদি রবি যুক্ত হয় বা দিষ্ট হয়, শনি দিষ্ট রবি হলো বা রাহু দিষ্ট রবি হলো, বা শনি রবি একসঙ্গে হলো, রাহু রবি একসঙ্গে হলো, এরকম দেখা যায়। যদি দেখা যায় কোনো জাতক জাতিকার ছকে থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকা যে কোনোভাবেই হোক তার জীবনে অশান্তি এবং উদ্বেগ থাকবেই, এটা আমি দেখেছি। রবি বা রাহুর দ্বারা যদি, শনি বা রাহুর দ্বারা যদি রবি যুক্ত, মানে শনি রবি, রাহু রবি,
বা শনির দ্বারা দৃষ্ট হলো, রাহুর দ্বারা দৃষ্ট হলো, এইভাবে যদি রবি থাকে তাহলে তার জীবনে এই অশান্তি বা উদ্বেগ থাকবে, সেটা কখনোই ছেড়ে যায় না। আর রবি আর শনি এই যে যোগ, যদি দ্বিগ্রহ যোগ যেটা, এই যোগে কিন্তু একটা দুরারোগ্য ব্যাধি, যে জাতকের এটা আছে, একটা দুরারোগ্য ব্যাধি বা রোগের হবার সম্ভাবনা থাকে, মানসিক রোগ হবার সম্ভাবনা থাকে। এই রবি, শনি, রবি, রাহু এগুলো যদি যুক্ত হয়ে থাকে তাহলে দেখা যায় এগুলো হয়। এখন অশুভ রবি, এই যে অশুভ রবি, অশুভ রবি যদি আমার দেখা যায় ছকে অবস্থান করছে, তাহলে আমি কি করব? একটা প্রতিকার তো করতে হবে, একটা কিছু ধারণ করতে হবে। এখন বিভিন্ন ভাব আছে, কবচের দ্বারা কেউ করে, কেউ রবি গ্রহে কবচ ধারণ করে। রবির এই গ্রহের অধিদেবতা আছেন মাতঙ্গী, মাতঙ্গী কবচ ধারণ করে কেউ, কেউ মূল ধারণ করে, মূল ধারণ করে বিল্বমূল ধারণ করতে হবে। তো মূল ধারণ করলে 1 ইঞ্চি করে 4টে মূল ধারণ করতে হয় লাল সুতোতে, রবিবার দিন এটা ওই দুপুরবেলা ধারণ করতে হয় বিল্বমূল। আর কি করা যায়? ধাতুতে লাল তামার বালা কেউ পরে, বা 2.5 পেঁচি আংটি পরে। এটা পরার নিয়ম হচ্ছে 3টে বেলকাঠ ঘি মাখিয়ে ত্রিভুজ আকারে সাজিয়ে, তাতে ওই পাটকাঠি দিয়ে আগুন জ্বালিয়ে, এবার এটা 2.5 পেঁচি লাল তামার আংটি বানিয়ে অথবা বালা বানিয়ে সেটাকে একটা লোহার শলা দিয়ে আগুনের উপর ধরতে হয়। কিছুক্ষণ পড়ার পরে, পুড়ে যাবার পরে, আগুনের তাপ পাওয়ার পরে ওটাকে একটা কাঠের উপর রেখে দিতে হয়। তারপরে স্নান করে এসে যদি সূর্য অর্ঘ্য দেয়, সূর্যকে জল দেয়, সেরকম জল দেবে। জল দিয়ে সূর্যকে প্রণাম করে প্রার্থনা করতে হয় 2 হাতের মাঝখানে নিয়ে, এইভাবে প্রার্থনা করতে হয় সূর্যদেবকে। প্রার্থনা করে নিঃশ্বাস বন্ধ করে আঙুলে অথবা হাতে ঢুকিয়ে দিতে হয়। এ হচ্ছে ধাতুতে। আর যদি রত্ন দেখি, রত্নতে হচ্ছে আমাদের চুনি। এই চুনি পাওয়া খুবই মুশকিল, আজকালকার দিনে সঠিক রত্ন পাওয়া খুবই মুশকিল, তবুও চেষ্টা করলে অনেকে পায়। চুনি চেনার উপায় হচ্ছে, সূর্যের আলোতে চুনিকে ধরলে সেখান থেকে একটা লাইট পড়ে, সেই লাইটে কোনো শুকনো দূর্বা রাখলে সেই দূর্বা পুড়ে যাবে, আগুন ধরে যাবে। সুতরাং সেই যে চুনির দ্বারা এরকম হবে সেটাই হচ্ছে আসল চুনি। এইভাবে চুনিকে চেনা যায়। তাই চুনি ধারণ করা যায়, সেটাতে সোনাতে কেউ ধারণ করতে পারে, রূপোতে ধারণ করতে পারে। রূপোতে ধারণ করলে ভেতরে একটু সোনার টাচ দিয়ে নিতে হয়, হ্যাঁ, অথবা তামাতেও, লাল তামাতেও ধারণ করা যায়। তবে অত দামি যখন একটা জুয়েল, সুতরাং সেটাতে কেউ লাল তামাতে ধারণ করতে চায় না, সোনাতেই বেশিরভাগ ধারণ করে। এবং অনামিকায় ধারণ করতে হয়। লাল তামার আংটিও কিন্তু এই অনামিকাতে ধারণ করতে হয়। এ হচ্ছে আজকের। আর রবি গ্রহের এরপরের দিন আমরা দেখব চন্দ্রগ্রহের নিয়ে। এইভাবে আমরা 9টা গ্রহকে দেখব। প্রথমে লগ্নের অবস্থান দেখছি, এরপরে দেখবো আমরা লগ্নপতি যদি প্রথমে থাকে, লগ্নপতি লগ্নে থাকে, লগ্নপতি দ্বিতীয় থাকে, এইভাবে করে আমরা ফলগুলো দেখব এবং নোট করে নেব, যাতে পরবর্তীকালে আমাদের সুবিধা হয়। আরও একটা কথা আপনাদের বলি, এই গ্রহ সন্তুষ্টির জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে, যদি আমি চুনি কিনতে না পারি, প্রচণ্ড দাম, যে কোনো গ্রহরত্নেরই প্রচুর দাম, সেই ক্ষেত্রে আপনারা যদি বজরংবলীর মন্ত্র জপ করেন, হনুমান চল্লিশা পাঠ করেন, বা 3মুখী রুদ্রাক্ষ ধারণ করেন। 3মুখী রুদ্রাক্ষ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3মুখী রুদ্রাক্ষ 3টে ধারণ করলেও ফল লাভ হয়। 3মুখী রুদ্রাক্ষ বেসিক্যালি হচ্ছে মঙ্গলের জন্য। মঙ্গল যাদের খারাপ আছে তারা 3মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আজকে এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের দিন আমরা চন্দ্রগ্রহ নিয়ে আলোচনা করব।